নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি চলে এসেছি মহারাষ্ট্রের এক সুন্দর ঐতিহাসিক আর প্রাণবন্ত শহর পুনে। এই শহরকে বলা হয় মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানী। এখানকার ইতিহাস, প্রাচীন স্থাপত্য, পাহাড়ে ঘেরা প্রকৃতি আর আধুনিক শহুরে জীবন সব মিলিয়ে পুনে এক কথায় মন কেড়ে নেয়। এই ব্লগে আমি তোমাদের ঘুরে দেখাবো কিভাবে একদিনে পুনে শহরটিকে ঘুরে দেখা যায়। এই ব্লগে বেশ কিছু পুনের বিখ্যাত জায়গাও কভার করেছি। তো চলো আজকে শুরু করি এই সুন্দর যাত্রাটি। ওয়েলকাম টু পুনে। তো এখন আমরা পুনেতে আছি, আর এখন আমরা আছি হোটেলে। তো পুনেতে আজকের মতন আমরা শুধু ওয়ান ডের জন্য আমরা নিয়েছি, কারণ পুনে থেকে আমরা যাব শিরডি। তো তার জন্য আমরা একদম লোয়েস্ট, একদম বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে একটা হোটেল দেখেছি। কারণ যেহেতু আমাদের এখানে থাকার কোনো ব্যাপারই নেই, আজ রাত্রি আমাদের বাস আছে। বাসটা অবশ্যই অনলাইনে বুকিং করেছিলাম। তো তাই ওয়ান ডের জন্যই রুমটা নিয়েছি। তো চলো রুম ট্যুরটা একটু করে দেখিয়ে দিই তোমাদের। তো এই হচ্ছে বেড, এই এটা হচ্ছে পুরো রুমটা। আচ্ছা, আমরা কিন্তু নন এসি রুম নিয়েছি, যেহেতু এখানে থাকবার কোনো ব্যাপারই নেই। এখানে একটা টিভি রয়েছে, এখানে টেবিল রয়েছে, কাপড় রাখার জন্য একটা ছোট এই যে এরকম টাইপের একটা আলনা মতন দিয়েছে, সাইড টেবিল, দুটো সাইড টেবিল রয়েছে। এছাড়াও এই যে এখানে ড্রেসিং টেবিলের জন্য, এখানে একটা ড্রেসিং টেবিলের জন্য টেবিল করা রয়েছে, প্লাস মিরর, চেয়ার, এদিকে একটা টেবিল, ছোট্ট একটা টেবিল, একটা আলমারি রয়েছে, পুরো একটা বড় আলমারি, অনেক জিনিসপত্র ধরবে। তবে আজ আমাদের রাখার কিছু নেই এখানে। এবার আর যদি বলি জানলা থেকে ভিউ কিছুই নেই, কিন্তু এই হোটেলটার চারিপাশটা বেশ সবুজে ঘেরা, যেটা বাইরে থেকে পরে আমি দেখাচ্ছি। এখন এবার দেখি বাথরুমটা। এই হচ্ছে বাথরুম। তো এই ছিল হোটেলের রুম টুর। তো এই হোটেলে ভাড়া পড়েছে 1100 টাকা। তো কম বাজেটের মধ্যে আমরা দেখছিলাম, কারণ এখানে থাকবার আমাদের কোনো প্ল্যান নেই। আমরা তো রাত্রে শিরডি বেরিয়ে যাব, জাস্ট লাগেজগুলো রাখার, একটু ফ্রেশ হওয়া। চলো এবার ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোবো। হোটেল থেকে বেরিয়েই একটি অটো নিয়ে এখন আমরা যাচ্ছি শনিবার ওয়াড়া উদ্দেশ্যে। দুপুরে আমাদের লাঞ্চ করা হয়নি, ভাবলাম আজকে লাঞ্চটি ওই শনিবার ওয়াড়ার বাইরে কোনো হোটেল থেকেই করে নেব। এখানে কিন্তু অটো প্রাইস যদি তোমরা শেয়ারে যাও সেক্ষেত্রে কম পড়বে, কিন্তু আমরা যেহেতু এতজন ছিলাম তো তাই আমাদেরকে পুরো একটা অটো রিজার্ভ করতে হলো। সেক্ষেত্রে 100 টাকা নিল পুরো। শনিবার ওয়াড়া হলো ভারতের পুনে শহরের একটি ঐতিহাসিক দুর্গ। এটি 1732 সালে নির্মিত হয়েছিল এবং 1818 সাল পর্যন্ত এটি মারাঠা সাম্রাজ্যের পেশওয়াদের আসন হিসেবে ব্যবহৃত হতো। 1828 সালে একটি রহস্যজনক অগ্নিকাণ্ডে দুর্গটির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়, তবে যে অংশগুলো অক্ষত রয়েছে সেগুলো এখন পর্যটন স্থল হিসেবে সংরক্ষিত রয়েছে। শনিবার ওয়াড়া ছিল মারাঠা সাম্রাজ্যের পেশওয়াদের 7 তলা রাজধানী ভবন। এটি সম্পূর্ণভাবে পাথর দিয়ে নির্মিত হওয়ার কথা ছিল। তবে যখন প্রথম তলা বা ভিত্তি অংশ সম্পূর্ণ হয়, তখন জাতীয় রাজধানীর যে সাতারার মানুষ ছত্রপতি শাহু প্রথমের কাছে অভিযোগ করেন যে পাথরের স্থাপত্য নির্মাণের অধিকার কেবলমাত্র ছত্রপতিই আছে, পেশওয়াদের নয়। এই অভিযোগের পর ছত্রপতির পক্ষ থেকে একটি সরকারি চিঠি পাঠানো হয়, যেখানে বলা হয় যে ভবনের বাকি অংশ ইট দিয়ে নাম নির্মাণ লেখা করা রয়েছে, কে হবে, কে এখানে পাথর ছিল, দিয়ে নয়। পুরো একটা ফ্যামিলি ট্রি।
1758 সালের মধ্যে প্রায় 1000 মানুষ এই দুর্গের ভিতরে বসবাস করতেন। 1773 সালে পঞ্চম ও তৎকালীন শাসনকারী পেশওয়া নারায়ণ রাওকে তার কাকা রঘুনাথ রাও ও কাকিমা আনন্দবাইয়ের নির্দেশে প্রহরীরা হত্যা করেন। জনপ্রিয় এক কিংবদন্তি অনুযায়ী পূর্ণিমার রাতে এখনো নারায়ণ রায়ের আত্মা সাহায্যের জন্য আহ্বান জানায়। স্থানীয়দের মধ্যে অনেকে দাবি করেছেন যে তারা কাকা মালা বাঁচাও, কাকা আমাকে বাঁচাও কিছু একটা বলে ছিল, নারায়ণ মানে রাও প্রত্যেকটা তো রুম পেশওয়ার ছিল, এবার কোনোটা পাতকুয়া আত্মার ছিল, যে কোনোটা আর্তনাদ বাথরুম, এখনো কোনোটা শুনে রান্নাঘর, এরকম থেকেছেন। ছিল। তো এটা একটা হন্টেড স্টোরি হয়ে গেছে বলতে পারেন। তো ইংরেজি ও মারাঠি ভাষায় লেখা অ্যাসাসিনেশন অফ দি পেশওয়া নামের বইটিতে এই ঘটনাটির কিন্তু বিস্তারিত বিবরণ রয়েছে। তো ওই নারায়ণ রাওয়ের যে নারায়ণ দরওয়াজা সেটাও আমি আগে দেখাবো। তো চলো তার আগে এই পুরো হ্যাঁ, এটা এখনো দেখি নিই সেই ঘুরে। সেই আর ক্যামেরাটা এমন করো, হ্যাঁ না ক্যামেরাটা এমন, এই যে মানে যখন আক্রমণ আরো হতো, এটা দিয়ে মানে হ্যাঁ পালাতে হবে। গুপ্ত রাস্তা টাইপের ছিল, সুড়ঙ্গ টাইপের, এখান দিয়ে পালাতো। পিছনে গেট দিয়েছিল এটা। এই তো কতগুলো জায়গা দিয়ে এগুলা, মানে রুমের প্রত্যেকটা ঘরের নিচে, মানে উপরটা তো বাড়ি আর নিচটাতে এরকম করেছিল। प्रोग्राम वगैरे कधी कधी असेल ना एकदा त्यासाठी এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম করে গুপ্ত রাস্তা বা সুড়ঙ্গ টাইপের করা আছে, যেমনটা পুরনো রাজবাড়িতেও থাকে। বিভিন্ন পুরনো রাজবাড়িতেও তোমরা দেখে দেখেছো হয়তো, সেরকম এখানেও রয়েছে। আচ্ছা, এখানে যেমন কি দেখছো বেশিরভাগ অংশটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে রয়েছে যেটুকু অংশটা পাথরের অংশ সেটুকুই রয়েছে, বাকিটা বেশিরভাগটা কিন্তু কাঠের ছিল। তো সেই অংশগুলো একসময় কোনো কারণে হয় আগুনে পুড়ে যাওয়ার কারণে পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা যাব ওই দিকটাতে, ওই উপরে সিঁড়ি দিয়ে ওঠা যায়, ওটা দিয়ে দেখি ভিউটা কেমন। চার দেওয়ালের মতন করা রয়েছে, এটার উপরে সব প্রহরীরা হয়তো দাঁড়িয়ে থাকতো ওই সময়। এই যে উপর দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু তার আগে একটু দেখাই নিচে এখানে একটা। পরে গেটগুলো করেছে বা ভেতরে যাতে নোংরামি না করতে পারে, এগুলো পরে আয়রন করেছে। আচ্ছা, এগুলো কি ছিল মনে হচ্ছে? এই যে এটাতে ওই গেটে যাওয়া যেত, কয়েদিদেরকে রাখা হতো। আচ্ছা, হ্যাঁ হতে পারে। যারা এদের বিরুদ্ধে যেত। হ্যাঁ, এরকম করে বেশ কয়টা গেট রয়েছে, এগুলো সব কয়েদিদেরকে, তখন গেট ছিল, এগুলো আবার নতুন করে করা হয়েছে নষ্ট হয়ে যাওয়ার কারণে। ওই যে দেখছো পুরো জায়গাটা এরকম সবুজে ঘেরা। চলো এবার আমরা এই যে চার দেয়ালটার মতন রয়েছে এটার উপরে যাব। সিঁড়ি রয়েছে এক পাশে, ওই সিঁড়ি দিয়ে উঠে যাব আমরা। Large reservoir. Since at the peak of the Peshwa period, about 1,000 people lived in the Shaniwarwada. This large reservoir would have been a necessity. মানে এটা হচ্ছে ওনাদের জলের ব্যবস্থা করা ছিল এইভাবে, এখান থেকে বিভিন্ন কাজে এখানে জল ব্যবহার হতো। মেন মানে এটা রিজার্ভেয়ার টাইপের ছিল, এটা বলা যায়। হ্যাঁ, এই জায়গাগুলো যেন সে চিড়িয়াখানা যেমন ব্যাপারটা থাকে। আর এইদিকেও কিছু একটা তো ছিল, মানে রুম বা যায় কিছু একটা তো ছিল। এটা বাড়ির মধ্যে শ্মশান করবে নাকি? হ্যাঁ, না 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 না, নারায়ণ গেট, এই যে সেই সময়কার দরজা এখনো রয়েছে। চলো, এই যে নারায়ণ গেট, দিস গেট ওয়াজ কল্ড নারায়ণ দরওয়াজা as it is a historic witness to Narayan Rao Peshwa helpless cry, Kaka Mala Bachwa, help uncle save me. It is also called as Jambul Darwaja, owning to a tree of Jambul, Indian blackberry, মানে ওই যে জামুন, যেটা কালো জাম, এটা which was planted near it. আচ্ছা, এখানে একটা জামুনের গাছও ছিল ঠিক এই দরজাটার কাছে। এই হচ্ছে দরজাটার মাহাত্ম্য, আর এই হচ্ছে নারায়ণ দরওয়াজা।
এখানে সব কামান টামান চালাতো, এই যে সব গর্ত করা রয়েছে। হ্যাঁ, এই যে এখানে এই সব গর্তগুলো দিয়ে কামান চালানো হতো। এই যে পুরো জায়গাটা, এখানে সব সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। 1818 সালের জুন মাসে পেশওয়া বাজিরাও দ্বিতীয় তার সিংহাসন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্যার জন ম্যালকমের হাতে সমর্পণ করেন এবং বর্তমান উত্তরপ্রদেশের কানপুরের নিকটবর্তী বিঠুরে নির্বাসনে যান। 1828 সালের 27শে ফেব্রুয়ারি প্রাসাদ কমপ্লেক্সের ভেতরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়, যা টানা 7 দিন ধরে জ্বলতে থাকে। আর সেই অগ্নিকাণ্ডে দুর্গের প্রায় সবকিছু ধ্বংস হয়ে যায়। কেবল শক্তিশালী গ্রানাইট প্রাচীর, মজবুত শাল কাঠের দরজা, গভীর ভিত্তি এবং কিছু ধ্বংসাবশেষ টিকে থাকে। এবার তোমাদেরকে বলে রাখি এই দুর্গটির নাম শনিবার বাড়া কেন হয়েছিল। ছত্রপতি শাহুর প্রধানমন্ত্রী পেশওয়া বাজিরাও প্রথম 1730 সালের 10ই জানুয়ারি শনিবার নিজের বাসভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ভবনের নাম রাখা হয় শনিবার বাড়া, যেখানে শনিবার অর্থাৎ স্যাটারডে এবং বাড়া অর্থাৎ এটি একটি মারাঠি শব্দ যার অর্থ হচ্ছে বাড়ি বা আবাসন। চুন্নারের অরণ্য থেকে শালকাঠ আনা হয়েছিল। চিঞ্চওয়াড়ের কাছাকাছি খনি থেকে পাথর সংগ্রহ করা হয়, আর জেজুরির চুন ক্ষেত থেকে চুন আনা হয় নির্মাণের জন্য। শনিবার বাড়ার নির্মাণ 1732 সালে সম্পন্ন হয়েছিল, যার মোট ব্যয় ছিল 1,61,010 টাকা, যা সেই সময় একটি বিশাল অঙ্ক ছিল। ধর্মীয় রীতি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 1732 সালের 22শে জানুয়ারি, যেটি শনিবার দিনই ছিল, যেটিকে বিশেষভাবে শুভ দিন হিসেবেই বেছে নেওয়া হয়েছিল। পরে পেশওয়ারা দুর্গের সঙ্গে আরও নানান সংযোজন করেন, যেমন প্রতিরক্ষা প্রাচীর, গম্বুজ, প্রবেশদ্বার, দরবার কক্ষ, অন্যান্য ভবন, ফোয়ারা, জলধারা। বর্তমান দুর্গের চারিপাশে 5টি প্রধান প্রবেশদ্বার রয়েছে ও 9টি বুরুজ রয়েছে, যা একটি উদ্যান কমপ্লেক্সকে ঘিরে রেখেছে, যেখানে মূল ভবনের ভিত্তি এখনো দৃশ্যমান। এটি পুনের কাসবা পেট অঞ্চলে মুঠা নদীর নিকটে অবস্থিত। কত বড় বড় দেখেছো শিকলগুলা, ওরে বাপরে। আর সেই খাড়া খাড়া সিঁড়ি পাথরের, এই ছোট ছোট ইটের দেয়াল দেখো, এই দেয়াল কোনোদিনও ভাঙবে না, যা মজবুত। আর এই জায়গাটি হচ্ছে দুর্গের যে মেন যে প্রবেশদ্বার, তার ঠিক উপরের অংশটা। এইটা কিন্তু এখন ফটোশুটের জন্য বেশ প্রসিদ্ধ হয়ে গেছে। মানে এখানে এত ভিড় শুধুমাত্র ফটোশুটের জন্য। তার উপর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, পুরো যে ভিতরে যে গার্ডেন এরিয়াটা, যে পুরো পুরো কমপ্লেক্সটা এখানে দাঁড়িয়েই দেখা যায়, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে। তার উপরে মেঘও জমে আছে, আকাশের মুখ ফার, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো একসময় এইসব জায়গায় না সব প্রহরীরা দাঁড়িয়ে থাকতেন আর পুরো কমপ্লেক্সটিকে তাদের
মানে নিগরানি রাখতেন বা নজর দিতেন, নজরবন্দির মধ্যে রাখতেন। তো এখানে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা পার হেড, যেটা অনলাইনে বুক করতে হবে। মানে এখানে এসে একটা স্ক্যান কিউআর কোড পেয়ে যাবে তোমরা, ওখানে গিয়ে অনলাইনে টিকিটটা নিতে হবে, দিয়ে এন্ট্রি করতে পারবে। আর এখানে আজকে হচ্ছে স্যাটারডে, আর এই উইকেন্ডগুলোতে একটু বেশি ভিড় থাকে। তো চলো এবার আগের দিকে যাওয়া যাক। নেক্সট আমরা যাব যেটা হচ্ছে লাল মহল, তো ওখানেই যাবো। ওখান থেকে আমরা চলে গেলাম পায়ে হাঁটার দূরত্ব মাত্রই লাল মহলে, যেখানে কিনা ছত্রপতি শিবাজী নিজের ছোটবেলার বেশ কিছু সময় এখানে তার মায়ের সঙ্গে কাটিয়েছিলেন। জায়গাটি আর এখন সেই পুরনো জায়গাটি নেই, মানে আগের জায়গাটি যেটা অরিজিনাল যে বাড়িটি সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন যেটা আমরা গিয়ে দেখতে পাবো ওটা হচ্ছে এখানকার গভর্নমেন্টের দ্বারা পুরোটাই রিনোভেট করা। বিস্তৃত এই প্রাসাদটি ১৬৩০ খ্রিস্টাব্দে তৎকালীন জাগিরদার ও ভবিষ্যতে ছত্রপতি শিবাজী মহারাজের উপদেষ্টা দাদোজি কন্দদেও পুনে জাগিরে নির্মাণ করেন, সদ্য ধ্বংসপ্রাপ্ত পুনে শহরকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে। তিনি শাহাজির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেন, যিনি তখন আহমদনগর সুলতানাতের অধীনে কর্মরত ছিলেন এবং সেই অঞ্চলের উপর তার অধিকারও ছিল। এই মহলের আর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল শাহাজির পুত্র শিবাজির লালন পালন করা। তরুণ শিবাজি এখানে তার মা জিজাবাইয়ের সঙ্গে বসবাস করতেন এবং ১৬৪৫ সালে তোরনা দুর্গ জয় করার আগে পর্যন্ত কিন্তু লালমহলই ছিলেন। ১৬৪০ সালে ১৬ই মে তারিখে শিবাজির প্রথম স্ত্রী সাইবাইয়ের সঙ্গে বিবাহ এই লালমহলেই সম্পন্ন হয়। লালমহল বিখ্যাত শিবাজি ও শায়েস্তা খাঁয়ের মধ্যকার মুখোমুখি সংঘর্ষের জন্য। ওই ঘটনাটির সময় শিবাজি লালমহলের প্রথম তলার জানালা দিয়ে পালাতে থাকা শায়েস্তা খাঁয়ের ৪টি আঙুল কেটে দেন। এটি ছিল পুনেতে অবস্থানন্তর বিশাল মোগল বাহিনীর ওপর শিবাজির গোপন গেরিলা আক্রমণের অংশ। শায়েস্তা খাঁ প্রতীকীভাবে শিবাজির শৈশবের বাসভবন দখল করে রেখেছিলেন। এই পরাজয়ের লজ্জাজনক ঘটনার কারণে যদিও তার সেনাবাহিনী সংখ্যায় ও অস্ত্রে অনেক শ্রেষ্ঠ ছিল, মোগল সম্রাট ঔরঙ্গজেব শায়েস্তা খাঁকে শাস্তিস্বরূপ বাংলায় বদলি করে দেন। এরপরে ওখান থেকে একটি অটো করে আমরা চলে এলাম রাজা দিনকর খেলকর মিউজিয়ামে। এই মিউজিয়ামটি পুনে শহরেই অবস্থিত। এটা 16th সেঞ্চুরির লর্ড বিষ্ণুর একটি স্ট্যাচু, যেটা মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে। হ্যাঁ, সূর্যদেবের এটা 17 সেঞ্চুরির স্টোন স্কাল্পচার অফ লেডি, 18th সেঞ্চুরি মধ্যপ্রদেশ। বিশাল বড় একটা আটা চাক্কি, সাইজটা একটু তোমাদেরকে দেখাচ্ছি কত বড় হতে পারে। এ দেখো, দেখেছো কত বড় আটা চাক্কি।
টিয়া স্ট্যান্ড কেরালা থেকে এসছে, পুরোটাই এটা মেটালের। এই যে লেখাই রয়েছে এখানে স্ট্যান্ডিং ল্যাম্প ব্রাশের, এটা কেরালা 17th সেঞ্চুরি। এই যে কাঠের জিনিসটা এটা গুজরাট থেকে এসছে, ঝরোখা। ঝরোখা বেসিক্যালি ওই যে তোমার জানালাতে যেমন থাকতো না, ওই জিনিসটাকে ঝরোখা বলে ওরা। এই জিনিসগুলো জানালায় থাকতো, এগুলো মানে সেই বড় বড় উঁচু উঁচু বাড়িতে ছোট ছোট জানালা দিয়ে ওরা বাইরে দিয়ে দেখতো। ইনি মহারাষ্ট্র থেকে এসছেন, উডের তৈরি পুরোটাই। কাঠের কাজগুলো দেখো, জাস্ট ছোট্ট ছোট্ট একদম সূক্ষ্ম একদম নিখুঁত কাজ কাঠের উপরে খোদাই করা। সেই সময় 19th সেঞ্চুরিতে ভাবো কি এমন ছিল যেটা দিয়ে এত সূক্ষ্ম কাজ হতো বলো। এখন মেশিনেও এত সূক্ষ্ম হয় না যত হাতে হতো তখন। এগুলো সে ওদের সে বড় বড় বাড়িতে ছোট ছোট জানলা হয় না উপরের দিকে, সেখানে এগুলো থাকে। এটা আবার একটা কি জিনিস, আচ্ছা এই যে পাখি বসার জন্য জায়গা দেখো, এটা পুরোটাই কাঠের তৈরি, উডের তৈরি। এইবার তোমাদের এখানে একটু এটা টিকিট প্রাইসটা বলে রাখি। তো যারা অ্যাডাল্ট তাদের জন্য 120 টাকা, আর বাচ্চাদের জন্য মানে 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট লাগবে, সেটা হচ্ছে 50 টাকা পার হেড। প্লাস মোবাইলের ছবি ভিডিও তোলার জন্য এক্সট্রা 100 টাকা দিতে হবে পার মোবাইল, যেহেতু আমরা একটা মোবাইলই তুলছি তো আমরা 100 টাকা এক্সট্রা দিয়েছি। তো চলো এবার বাকিটা ঘুরে দেখা যাক। এইসব 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি জিনিসপত্রগুলো দেখে শুধু ভাবি যে এইসব জিনিসগুলো তখনকার দিনে মানুষ কোনো মেশিন বা কোনো টেকনোলজি ছাড়া কিভাবে এত সূক্ষ্ম খোদাই করেছে। এই যে একটা লর্ড শিবা, এটা সাউথ ইন্ডিয়া থেকে এসছে, এটা 18th সেঞ্চুরি। এছাড়াও এখানে রয়েছে এই যে হেয়ার ড্রায়ার্স, কত রকমের, এগুলো হচ্ছে আয়রন ব্রাশ জাতীয় জিনিস দিয়ে। আমরা যারা মেয়েরা এখনকার দিনে ইলেকট্রিকের ইউজ করি হেয়ার ড্রায়ার্স, এখানে দেখো কত রকমের হেয়ার ড্রায়ার্স। আমি তো এই ফার্স্ট টাইম মানে এগুলো দেখছি যে এরকম হয় জিনিসটা, জানি না এগুলো দিয়ে কি করে হেয়ার ড্রাই করতো। কিন্তু একটা কথা বলতে হয়, তখনকার দিনে মানুষের চুল কিন্তু আমাদের থেকে অনেক গুণ ভালো ছিল এইসব ব্যবহার করে। সিংহাসন টাইপের রয়েছে, এইটা গোল্ড সিলভার কোটেড। এইটাও ওই 18th সেঞ্চুরি। বেশ কিছু আসবাবপত্র রয়েছে যেগুলো মেটালের, বিভিন্ন মেটালের তৈরি, এখানে ব্রাশের বেসিক্যালি এগুলা। এই যে ছোট ছোট বেশ আসবাবপত্রগুলি এগুলো রয়েছে, কোনোটা হয়তো সিঁদুর কৌটো বা কোনোটা হয়তো এই বেশিরভাগই এগুলো সিঁদুর কুমকুম কৌটোই মনে হচ্ছে দেখে। দেখো তখনকার দিনে যেটা ধ্রুব ভ্রমযন্ত্র বা অ্যাস্ট্রোল্যাব সরি, এটা হচ্ছে সেলেস্টিয়াল গ্লোব। সিন্দুক রয়েছে, এইসব সিন্দুকগুলো আমরা মুভিতে দেখেছি, আর সেই সব অরিজিনাল একদম বড় বড় সিন্দুক রয়েছে, এগুলো ডাউরি বক্স বলা হয়, এগুলোকে পেটারা। এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ পেটারা, লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ডাউরি বক্স। মানে বিয়ে করে যেসব মহিলারা আসতেন বা যেসব রানীরা বা যারা আসতেন, তো ওনারা এই সব বড় বড় সাইজের বক্সে করে সব নিজের আসবাবপত্র বা নিজের জুয়েলারি সবকিছু এর মধ্যে নিয়ে আসতেন। দেখুন এবার
এগুলো হচ্ছে গুজরাটি যে সিলভার অর্নামেন্ট হয় না, এই যে এই ডিজাইনটা তো এখন আবার চালু হয়েছে, যদিও ওগুলো অরিজিনাল সিলভার নয়, কিন্তু এখন এইখানে যেগুলো আছে সবই অরিজিনাল, একদম সিলভার জুয়েলারি সব তখনকার দিনে। সবই কিন্তু অরিজিনাল সিলভার জুয়েলারি বা অর্নামেন্টস। এগুলো কুমকুম বক্স, আবার এগুলো উডের তৈরি কুমকুম বক্স, কত রকমের, যেমন মাছ শেপ, পাতার মতন, আবার ওটা স্টার, হ্যাঁ আমের মতন, ময়ূরগুলো দারুণ রয়েছে, এই যে ময়ূর মতন। এটাতে এখনো কুমকুম লেগে রয়েছে, দেখো, এই জন্যই তো খুলে রেখেছে, দেখো। গুন্ডাচ্চা গণপতি, গণপতির মূর্তি রয়েছে এইদিকে, আবার এইদিকে এগুলো পাথরের সবই। এই সিংহাসনটা জাস্ট দেখো, পুরোটাই কাঠের। ফ্লোরটাতে শুধু ইউটেন্সিলস রয়েছে, কিচেন ইউটেন্সিলস, যত রান্নাঘরের বাসনপত্র, হাঁড়ি, বিশাল বড় বড় হাঁড়ি তখনকার দিনে। এই যে কত বড় পাতিলা, এতে কি সবজি রান্না হতো নাকি? কড়াই তো মনে হচ্ছে, এটা কড়াই, এটা সবজি রান্না হতো, এটা তো ভাত রান্না হতো, যাই কত রকম। ফুলদানিটা শুধু দেখো। আচ্ছা, এটা চাইনার থেকে এসছে এই ফুলদানিটা, চাইনিজ। মানে সবজি কেটে আবার এর মধ্যে পড়ে যাবে, রুটি রাখা, দেখো, হ্যাঁ তাই তো, ফটফট একটু মশলা পাত দিয়ে রাখা, হ্যাঁ রান্নাও তত হতো। এই যে হাঁড়িগুলোর সাইজ দেখছো না, ওটাই না, এটা ল্যাম্প, এই দুটো হচ্ছে ল্যাম্প, হ্যাঁ ওটা চা খাওয়ার কাপ, এটা হচ্ছে শিলনোড়া, এটার মশলায় রাখার জন্য, না এটা ল্যাম্প লেখা আছে, দিবা। এই যে চা খাওয়ার কাপ, পাথরের চা খাওয়ার কাপ, এই যে শিলনোড়া, এইটা হচ্ছে হামাদিস্তা, হ্যাঁ হামাদিস্তা। এটা তো উনুন, এখান দিয়ে জ্বালানি আর এখান দিয়ে আগুন,
এই যে জ্বালানির, দারুণ তো। তলবারি তলবারি, এটা সব কাটারি টাইপের তলবার। সাউথ ইন্ডিয়া। এই যেখানে তলবার রয়েছে বড় বড়, কত রকমের তলবার। ড্রেসিং টেবিল দেখো কত সুন্দর। কতগুলো রয়েছে, খুব মানে বক্স টাইপের রয়েছে, ড্রয়ার টাইপের। কত জিনিস ধরবে এই ড্রয়ার গুলোতে। স্পেশাল এক্সিবিশন গ্যালারি রুম। আর এটা হচ্ছে ওই বড় বড় ঢাক টাইপের, যেগুলো ঢাক পিটিয়ে তখনকার দিনে যে মানে সবাইকে অ্যালার্ট করা বা কোনো সংবাদ পৌঁছানো হতো। এইসব ঢাক, বড় বড় ঢাক পিটিয়ে, ঢাকটি অলরেডি ফেটেই গেছে। এই যে যেমনটা আমরা মুভিতে দেখে থাকি, সেই বড় বড় ঢাক পিটিয়ে সবাইকে, গ্রামবাসীদেরকে সব সংবাদ জানানো হয়, সেরকম টাইপের কিছুটা সেরকম সেই জিনিসই, অ্যাকচুয়াল সেই জিনিসই এখানে রাখা রয়েছে, অরিজিনাল জিনিসটা। আর এটা হচ্ছে অরিজিনাল পালকি, যাতে করে রানীরা যাতায়াত করতেন বা বাড়ির মহিলারা যাতায়াত করতেন। ট্রাইবাল আর্ট, মাটিরই তৈরি সবকটা, টেরাকোটা আর্ট, এগুলা মাটির তৈরি এগুলা। দেখো এখানে, দেখো এদিকে দেখো, এটা মাছের যে যে মাছ খায় না, সেই মাছের এই যে ফিশ স্কেলস দেখেছো, সেইটার তৈরি জ্যাকেট। হ্যাঁ, কিটা বলো, এইটা কি আবার দেখো, এটা কোনো চামড়া ফামড়া নেই, কুমিরের চামড়া নাকি? হ্যাঁ, কুমিরের চামড়া এটা। হ্যাঁ ঠিকই বলেছি। এটা লোহার তৈরি কবচ, দেখেছো? কত রকমের অস্ত্র এখানে শিকার হতো বা যুদ্ধের অস্ত্র সব এখানে রাখা রয়েছে। এই যে খাঞ্জার রয়েছে এখানে। এই ধরনের স্ট্রাকচারগুলি না বেশ কিছু রয়েছে। এই যে ফ্রেমগুলি দরজার কাঠের তৈরি, বেশ নকশা করা, প্রত্যেকটা জায়গায় এগুলো লাগানো রয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল ফ্রেম, যেগুলো কোনো না কোনো জায়গা থেকে এনে এখানে রাখা হয়েছে এই মিউজিয়ামে দেখাবার জন্য। আমরা যে গ্যালারিতে যাব, এটা হচ্ছে টেক্সটাইল গ্যালারি অথবা বস্ত্র। এখানে বিভিন্ন ধরনের, নানান ধরনের জামা কাপড় রয়েছে, সেটা দেখি তোমরা বুঝতে পারছো। চলো এবার যাওয়া যাক ভিতরে। এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট পাউচ রয়েছে, এগুলো দেখো ওই পুঁতি দিয়ে হাতের কাজ করা। এই শাড়ির বর্ডার রয়েছে। এছাড়াও যেটা দেখাবার, এই যে জিনিসগুলো ছোট ছোট বিডসের তৈরি, গুজরাটি যে বিডসের তৈরি ওয়ার্ক রয়েছে এগুলো। এটা পাশা রয়েছে, পাশা খেলা হয় যেটা, এটা দোলনা রয়েছে ছোট, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এখানে। এছাড়াও রয়েছে গুজরাটি ব্যাগ, হাতের, এটা পুরোটা কাপড়ের তৈরি ঘোড়া, যে হাতের কাজ করা, সুতো দিয়ে হাতের কাজ করা। এই যে বেড কভার রয়েছে, এটা একটা কিছু একটা হয়তো ওয়াল হ্যাঙ্গিং বা কিছু একটা ছিল ফ্রেমের মধ্যে, বিভিন্ন কাপড় দিয়ে তৈরি। এগুলো এখনো পাওয়া যায় বেশ কিছু জায়গায়, বিশেষ করে গুজরাট বা রাজস্থানের দিকে এখনো এইসব জিনিস, সেই হাতের কাজ করার যে এই জিনিসগুলো এখনো দেখতে পাওয়া যায়। জিনিসগুলো দেখো দেখো, এগুলো হচ্ছে লেদার পাপেট। তোমরা জানো যে গুজরাট বা রাজস্থানের দিকে পাপেট শো হচ্ছে খুব বিখ্যাত, তো সেই পাপেট শোর এইটা হচ্ছে একটা ট্রেডিশনাল বা ওদের একটা খুব পৌরাণিক একটা ট্রেডিশনাল, এটা লেদার পাপেট। এই ধরনের পাপেট বানিয়ে ওরা এই যে পাপেট শো করতো, যেটা আমরা দেখেছি অনেক মুভিতে বা নানান কাহিনীতেও শুনেছি। এটা হচ্ছে ল্যাম্প গ্যালারি, এখানে বিভিন্ন টাইপের ল্যাম্প দেখতে পাওয়া যাবে। এই যে এই ধরনের ছোট ছোট ল্যাম্পগুলো
এই যে ঠিকই বলেছে, এই যে মায়ের পাম্প দিয়ে তখন লিঙ্ক করতো না। তারপরে যে কলম তৈরি হয়েছে কালিতে ওই বিধবে লেখা হতো, এই ধরনের লেখা হতো বা এইভাবে দেখো ওখানে দেখাচ্ছে না, দেখো এই সিন্দুক টাইপেরই কিছু হবে, ছোট ছোট সব। ওগুলা ছোট ছোট কাপ টাইপের, আর এগুলা হচ্ছে জাঁতা কল, সুপারি নাট কাটার্স। হ্যাঁ, সুপারি কাটার লেখাই রয়েছে নাট কাটার। আর নেই, আর পাওয়াই যায় না এইসব জিনিস দেখতে, বিলুপ্ত এইসব জিনিস। হচ্ছে মুঘল আমলের প্রদীপ, ল্যাম্প, মুঘল ল্যাম্প এগুলা। এত বড় হাড়টা ঘোড়ার, ঘোড়ার হাড়, ঘোড়ার এই যে পায়ের রিং, নেকলেস। হ্যাঁ ওই যে ঘোড়াকে এইভাবে সাজানো হতো, পিছনে একটা ছবিও রয়েছে। নেকলেস এখানে ঘুংরু যে বলে না গোলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মুখোশ। হ্যাঁ, এটা হচ্ছে বুল, মানে তোমার ভ্যাস। বুল না, বুল তো ভ্যাস নয়, বুল হচ্ছে তোমার আরে বলদ। হ্যাঁ, বলদের এটা পেন্ডেন্ট। হ্যাঁ, মহারাষ্ট্র তানপুরা তো এগুলা কত বড় বড়। এটা বীণা লেখা আছে, নারায়ণ বীণা। বিনা বিনা কত বড় বড় সব বীণাগুলো দেখো শুধু। তানপুরা, সারঙ্গি। আর এগুলা এই গুজরাট, রাজস্থান এই সাইডে বেশি চলে তো এই সারঙ্গি জিনিসটা, এখনো তো বাজায়। মুখী ড্রাম কত দিক দিয়ে বাজাবে, ঢিপ 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 করে। তখন এর মধ্যে দিয়ে, এখন যখন ডিজে বাজিয়ে দিচ্ছে হ্যাঁ, তখন এর মধ্যেই বাজনার কাজ। হ্যাঁ, কচ্ছপি বীণা, এই যে দেখো, বাপরে বাপ, এইসব এত বড় বড় বীণাগুলোকে তুলে বাজাতো কি করে, তাদের গান বাজনা সব হয়ে যাচ্ছে। এইসব জিনিস আর দেখাই যায় না এখন, সব ডিজে দিয়েই কাজ হয়ে যাচ্ছে মানুষের। আর সেহনাই, এইসব মানে বাদকে দুটো করে কাজ। মকর বীণা, কুরমা বীণা, এদিকে তাউস। আমি শুধু ভাবছি এগুলা সুরগুলা বা সাউন্ডগুলা কত মানে দারুণ হতো, মানে দেখেই এত ভালো লাগছে, এগুলো সাউন্ডগুলো তাহলে কত ভালো হতো ভাবো। মানে এখনকার দিনে ডিজে ফিজে এদের কাছে ফেল। এইটা আবার এক ধরনের দেখো, টুনটুনে। এবার আমরা নিয়ে যাব, এবার আমরা যাব মস্তানি মহলে, সেই মস্তানি, সেই বাজিরাও মস্তানির। চলো যাওয়া যাক।
এরপরে আমরা একটি অটো করে দগড়ুশেঠ গণপতি মন্দিরে চলে এলাম। এই মন্দিরটি কিন্তু পুনের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যারাই পুনে আসেন বেড়াতে হোক বা কোনো কর্মক্ষেত্রে হোক, তো এই মন্দিরটির দর্শন একবার হলেও সবাই করে যান। এই মন্দিরের অনেক কিছুই বিশেষত্ব রয়েছে। এই মন্দিরটি বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে প্রবেশ না করেও কিন্তু বাপ্পার দর্শন বাইরে থেকেই করা যায়। সেটি কিভাবে সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি। তার আগে বলে দিই এই মন্দিরের টাইমিংস হচ্ছে সকাল থেকেই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় এবং রাত 11টা পর্যন্ত কিন্তু মন্দিরটি খোলা থাকে। মূল মন্দিরের একদম যেখানে গণপতি বাপ্পার মূর্তিটি রয়েছে, মূর্তির সামনে থেকে কিন্তু ছবি তোলা বা ভিডিও তোলা নিষেধ। কিন্তু দূর থেকে যেটা এবার আমি আপনাদেরকে দেখাবো সেটি কিন্তু অসাধারণ। মানে এই মন্দিরটি ভেতরে প্রবেশ না করেও গণপতি বাপ্পার দর্শন করা যায়। এই হচ্ছে মূল মন্দিরটি। আর এই মন্দিরটির উল্টো দিকে রাস্তায় যদি আমি দাঁড়াই, সেখান থেকে পুরোপুরিভাবে একটি কাঁচের একটা বিশাল বড় জানালা মতন রয়েছে, ওখান থেকে পুরো গণপতি বাপ্পা যে মূল যে গণপতি বাপ্পার যে এখানে মূর্তিটি রয়েছে ওটা ভালোভাবেই দেখা যায়। এই হচ্ছে সেই মন্দিরের মূর্তিটি বা প্রধান বিগ্রহটি। এখান থেকে কিন্তু ছবি তোলা ভিডিও তোলা নিষেধ নেই, কারণ আমি এখন আছি রাস্তার উল্টো ফুলটে। এরপরে আমরা সবাই ওখানে দগড়ুশেঠ হালওয়াইয়ের মন্দিরের উল্টোর দিকে একটি রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে হোটেলে ফিরে এলাম। তো এখন আমরা দগড়ুশেঠ টেম্পলের দর্শন করে ডিনার সেরে রুমে চলে এসেছি। আর এবার এখন সময় ওই 9টা হবে। এখান থেকে আমাদের বাস রয়েছে 11:40-এ হামসফর ট্রাভেলসের পুনে থেকে শিরডি। তো এই বাসটা বুকিং কিন্তু আমরা রেড বাস থেকে করেছি। তোমরা যে কোনো অনলাইন বুকিং অ্যাপস থেকে করতে পারো, রেড বাসে একটু অফার টফার থাকে, তো ওখান থেকে আমরা করেছি। তো এটা হচ্ছে স্লিপার বাস, মানে সিটগুলো পুরো শোয়া, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে। তো চলো এরপরে বাসের ডিটেলসও দেবো। এখন আপাতত একটু রেস্ট করি, তারপরে আবার বেরোতে হবে। এরপরই নির্ধারিত সময় আমরা পৌঁছে গেলাম সঙ্গমবাড়ি বাস স্ট্যান্ড। ওখান থেকে আমাদের বোর্ডিং পয়েন্টটি ছিল। এই হচ্ছে হামসফর ট্রাভেলসের এসি স্লিপার বাস। পাশাপাশি দুটো সিটই রয়েছে, যার কারণে এটা একটু ডাবল বেডের মতন লাগছে দেখতে। তো এরপরে আর কিছু না, বাইরে তখন কিছুই ভিউ নেই। তো এবারে ঘুমাবো। ঘুমাতে ঘুমাতেই আমরা সকালে পৌঁছাবো শিরডি। তো আগামী ব্লগটা হচ্ছে শিরডিতেই। তো আজকের ব্লগটি আপাতত এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।